প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের এসএসসি 2025 100% ফ্রি ক্র্যাশ কোর্সে। আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় 8 বৃত্ত বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। সো দেখো, এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাসগুলো হচ্ছে। আজকে বুধবার বিকাল 5টা বাজে জেনারেল ম্যাথ ক্লাসটা কিন্তু আজকে আপলোড হচ্ছে। সো এই রুটিন অনুযায়ী পরবর্তীতে থার্সডে হায়ার ম্যাথ ক্লাস হবে। ওকে, গতদিন হচ্ছে আমি একটা পোল লঞ্চ করেছিলাম, যেখানে আমি তোমাদের বলেছিলাম অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9 এর মধ্যে কোন অধ্যায়টা তোমরা করতে চাও। তো দেখো, সর্বোচ্চ এই যে 74টা ভোট পড়েছে, সর্বোচ্চ ভোট পড়েছে কিন্তু 65% বৃত্ততে। তো এই জন্য আমি হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটা আজকে স্টার্ট করেছি। তোমরা কিন্তু চাইলে পোলগুলোর দিকে নজর রাখতে পারো অ্যান্ড হচ্ছে তোমার ওপিনিয়ন শেয়ার করলে ওই অনুযায়ী কিন্তু আমি তোমাদের কাজগুলো করব। সো দেখো, এখানে সর্বোচ্চ ভোট পড়েছে বৃত্ত। তো বৃত্ত আজকে শুরু করলাম। সো আজকের লেকচারে আমরা কি কি পড়বো সেটার আগে একটু জেনে নাও যে বৃত্ত অধ্যায়ে তোমাকে আসলে কোন কোন ম্যাথগুলো করলেই বা কোন কোন সম্পাদ্য উপাদ্য অধ্যায়ের কোনটা কোনটা করলে এর বাইরে আর তোমার বইয়ের কোনো ম্যাথ করা লাগবে না। তারপরে সৃজনশীল কোনগুলো করবা, এগুলোর মধ্যে থেকেই সৃজনশীল আসবে। আর যদি একটু চেঞ্জ করে আসে, কি কি আসে সেটা তো তোমাদের হচ্ছে একদম লাইভ টেস্ট পেপার সলভিং ক্লাসে বিস্তারিতভাবে করানো হবে। ফ্রি ক্র্যাশ কোর্সেও তোমরা সৃজনশীল কিছু বেসিক ক্লাসগুলো পাবা, বাট মেইনলি তোমরা হচ্ছে একদম লাইভ টেস্ট পেপার সলভিং ক্লাস যেটা আছে তোমাদের টেস্টের পরে শুরু হবে। সেখানে একদম সকল টাইপের তোমার হচ্ছে সৃজনশীল ধরে ধরে করানো হবে, মানে তোমাদের 90+ প্রিপারেশন ওই কোর্সটাতে নেওয়ানো হবে, ঠিক আছে। আর বেসিক ক্লাসে হয়তো বা তোমরা 3-4টা সিকিউ সলভ পাবা ফ্রি ক্র্যাশ কোর্সের মধ্যে, আর বেসিকগুলো ক্লিয়ার করে দিব। আর ক্র্যাশ কোর্সে একদম অল টাইপের ধরে ধরে জেনারেল ম্যাথের লাইভ ক্লাস ওগুলো সলভ করে দেওয়া হবে। তো যারা যারা সেই লাইভ ক্লাসটাতে জয়েন করতে চাও, এখনও তোমাদের আরও 6 দিন বাকি আছে, অফার চলতেছে 500 টাকার মধ্যে। এখনও তোমরা ভর্তি হয়ে যাইতে পারো। সেই কোর্সটার কিভাবে জয়েন করবো যদি এখনো কেউ না জানো, এই ভিডিওর শেষে কিন্তু সেইটা আমি দিয়ে দিব যে কিভাবে তোমরা ওই কোর্সটাতে জয়েন করতে পারবে। সো আজকে আমরা জাস্ট কি করবো, যা যা থাকছে আজকে ফ্রি ক্লাসে, সেটা হচ্ছে উপপাদ্য 17, 18, 19 এই 3টা উপপাদ্য নিয়ে আমি আলোচনা করব। দেখো, এই 3টা উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। এই যে 17 নম্বর যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে, আচ্ছা আমি এখনই দেখাই তোমাদের। এই যে 17 নম্বর যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে গিয়ে একদম তোমার হচ্ছে বহু নির্বাচনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে একটা দুইটা বহু নির্বাচনী প্রায় সব বোর্ডেই মোটামুটি আসতে দেখা যায়। আর তাছাড়াও এটা তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করবে অন্যগুলো উপপাদ্যগুলো বোঝার জন্য। আর উপপাদ্য 18 যেটা সেইটা, উপপাদ্য 19 যেটা, এইটা খুবই আসে। যদি বৃত্ত থেকে প্রশ্ন আসে, একটু সহজ প্রশ্ন আসে, খ অথবা গয়ে 18 অথবা 19 খুবই আসে, মানে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসটা সম্পূর্ণ ইম্পর্টেন্ট। অবশ্য এখন থেকে আমি যেই ক্লাসই নিব তোমাদের সাজেশন অনুযায়ী ক্র্যাশ কোর্স, তো যেটাই করাবো সবই ইম্পর্টেন্ট ছাড়া কিছুই পরবর্তী ক্লাসগুলোতে করাবো না। সো আর কথা না বাড়িয়ে দেখো, উপপাদ্য 17, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তো আগে আমরা প্রশ্নটা বুঝি, প্রশ্নটা বুঝার পরে না আমরা উত্তর বুঝবো, তাই না? তাহলে প্রশ্নটা বুঝি আগে। সবার আগে প্রশ্নটা বুঝার আগে আমি একটা বৃত্ত আঁকবো। আমি এই বৃত্তটা দেখো হাত দিয়ে আঁকতেছি, তোমরা হচ্ছে কম্পাস ইউজ করে এই বৃত্তটা আঁকবা, ঠিক আছে? এটা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে কম্পাস ইউজ করে এই বৃত্তটা আঁকবা। সো আমি হাত দিয়ে আঁকলাম যতটুকু সুন্দর করা পসিবল। এখন এখানে দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। বৃত্তের কেন্দ্র কোনটা ভাই? বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। আচ্ছা, কেন্দ্র দিয়ে যেই হচ্ছে তোমার রেখাটা যাবে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। এটাকে আমরা কি বলি বলতো? ব্যাস। আর কেন্দ্র ছাড়া যে কোনো তোমার হচ্ছে দুইটা বিন্দুর সংযোগক রেখাংশ, এই যে ধরো এই যে এইটা, এগুলাকে, বা এই যে ধরো এইটা, এগুলাকে, এই যে এগুলাকে আমরা কি বলি বলতো? এগুলাকে আমরা বলি হচ্ছে জ্যা, ঠিক আছে? এগুলো আমরা বলি জ্যা। বাট কেন্দ্র দিয়ে যেটা যাবে, সাপোজ এই যে আরেকটা কেন্দ্র দিয়ে গেল, তো এটাকেও আমরা কি বলবো বলতো? জ্যা। ব্যাস, কেন্দ্র দিয়ে যে কটা যাবে সেগুলোকে আমরা বলবো ব্যাস, আর কেন্দ্র ছাড়া যেটা যাবে সেগুলোকে আমরা কি বলবো বলতো? জ্যা। আর কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাকেও যদি আমি হচ্ছে বলি জ্যা, তাহলে এই যে এটাকেও কি বলতে পারবা বলতো? জ্যা। এই যে এটাকেও তুমি কি বলতে পারবা? এটা তো আমাদের ব্যাস, ব্যাসকেও আমরা কি বলতে পারবো বলতো? জ্যা বলতে পারবো। মোট কথা, বৃত্তে যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকেই আমরা কি বলি বলতো? জ্যা। বাট জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলি বলতো? ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। তাহলে মনে রাখবা, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে গিয়ে ব্যাস। তাহলে লিখে রাখো, চাইলে কথাটা তোমরা খাতায় লিখে রাখো। হ্যাঁ, বৃত্তের বৃহত্তম ব্যাস হচ্ছে গিয়ে বৃহত্তম জ্যা হচ্ছে গিয়ে ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, ঠিক আছে? হলো ব্যাস। এই কথাটা মনে রাখো, এটাও এমসিকিউতে আসে। সো আমরা
বেসিকগুলা বুঝে গেলাম যে কোনটা কি বৃত্তের বৃহত্তম ব্যাস হলো জ্যা। ওকে, সো এখানে আমাদের এই যে বৃহত্তম জ্যা হলো ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তো আমরা দেখলাম এইটা, এই যে এইটা আমাদের একটা জ্যাও, এটা আমাদের একটা ব্যাসও। বাট এখানে আমাদের কি বলছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। তাহলে আমাদের যে জ্যাটা হবে সেটা হইতে হবে কি বলতো, ব্যাস ভিন্ন। মানে ব্যাস ভিন্ন মানে কি, তোমার হচ্ছে ব্যাস ছাড়া। তাহলে ব্যাস ছাড়া মানে কেন্দ্র দিয়ে যাবে না, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস কোন বরাবর ছিল বলতো, এই বরাবর ছিল না ব্যাস, বাট এখন আমাদের কি বলে দিছে, ব্যাস ভিন্ন জ্যা। তাহলে ব্যাস ভিন্ন জ্যা হইলে মাঝখান দিয়ে যাবে না, আর যেখানে মন চায় সেখান দিয়ে যাবে। ওকে, সো এই যে দেখো ব্যাস ভিন্ন জ্যা, তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ব্যাস ভিন্ন জ্যা, যেটা ব্যাস দিয়ে যায় না। এটার মধ্যবিন্দু মানে কি বলতো, এই যে মাঝখানের বিন্দু, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু। সো এই যে মধ্যবিন্দু মানে কি, মাঝখানের বিন্দু। তাহলে এই যে আমি নিলাম মাঝখানের বিন্দু মানে মধ্যবিন্দু। সেই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে এটাকে আমি কি করে দিলাম, সংযোগ করে দিলাম। এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে এই যে একটা জ্যা, সেই জ্যায়ের যে মধ্যবিন্দু ছিল, সেই মধ্যবিন্দু আর এই যে এইটা হচ্ছে আমাদের ও, আর এই যে, সো এই যে জ্যায়ের যে মধ্যবিন্দু সেটাকে আমরা ধরলাম হচ্ছে এম। তাহলে এই যে ও আর এম এর সংযোজক রেখাংশ, আর হচ্ছে এই যে আমাদের যে জ্যাটা সেটাকে ধরলাম আমরা এবি। তাহলে এই যে ও আর এম এর সংযোজক রেখাংশ এই এবি এর উপর যে লম্ব, সেটাই আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এই যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এবি এর মধ্যবিন্দু হচ্ছে এম, এই ও আর এম এর সংযোজক রেখাংশ এবি জ্যায়ের উপর লম্ব, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তার মানে ও এম লম্ব এবি, এই জিনিসটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য দেখো এই যে এই আমাদের যে উপপাদ্যর ইনফরমেশনগুলো থেকে আমরা এগুলো লিখছি। এখন আমরা জাস্ট এটা প্রমাণ করার জন্য ফার্স্ট অফ অল এখানে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে অঙ্ক। ফার্স্ট অফ অল আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করতে হবে ভাইয়া, এই যে ও আর এ কে যোগ করে দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অঙ্কন। আমরা এই যে ও আর এ কে যোগ করে দিব এবং ও আর বি কেও আমরা কি করে দিব, যোগ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কাজ কি, এই যে আমরা হচ্ছে ও এ এবং ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তো আমাদের প্রথম কাজ ছিল এই দুটাকে যোগ করা। সো আমরা এই যে যোগ করে দিলাম, যোগ করি, শেষ। তো প্রথম কাজ সে ও এ এবং ও বি যোগ করি। তো ও এ এবং ও বি যোগ করলাম। এখন আমরা যদি প্রমাণে চলে যাই, প্রমাণ, ওকে। প্রমাণের জন্য আমাদের কি করব, আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতেছি যে ও এ এম আর ও এম বি এই দুটো হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ না। তো আসলে আমাদের টার্গেট কি বলতো, আসলে আমাদের টার্গেট দেখানো যে আচ্ছা আমি লম্ব প্রমাণ করব কিভাবে, আগে একটু বুঝো জাস্ট। যদি আমি বলতে পারি যে এই যে এটা হচ্ছে এই যে দেখো, তুমি বুঝবা কিভাবে যে এই রেখার উপর এই রেখাটা লম্ব, কারণ এইখানে একটা কি কোণ হইতে হবে, সমকোণ হইতে হবে, এইখানেও একটা সমকোণ হইতে হবে। তার মানে একটা রেখা যদি দুই পাশে দুইটা সমকোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন আমরা কি বলি বলতো, ওই রেখার উপর ওই আরেকটা রেখা যে সেটা হচ্ছে লম্ব। সাপোজ এইভাবে আমি দিলাম, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হলো, এই কোণটাও 90 ডিগ্রি হলো। তাহলে আমরা বলতে পারি যে এই রেখার উপর এই রেখাটা কি লম্ব। তাহলে টার্গেট হচ্ছে আমাদের দেখানো যে এই যে তোমার হচ্ছে এম বিন্দুটা, তাহলে এই যে ও এম রেখাটা, এই ও এম রেখার পাশে যে দুইটা কোণ আছে ও এম এ এবং ও এম বি, এই দুইটা কোণ যদি সমকোণ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে এ বি রেখার উপর ও এম রেখাটা একটা লম্ব, অথবা ও এম লম্ব অফ এ বি। সো এটা আমরা প্রমাণ করতে পারি। সো আমাদের টার্গেট হচ্ছে যে এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা যে সমকোণ, সেটাই আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো সেই টার্গেট ফিল আপ করার জন্য আমরা যদি প্রুফটা শুরু করি তাহলে কিভাবে করতে পারি, ফার্স্ট অফ অল প্রমাণ। তো এটা সমান দেখানোর জন্য সর্বসমতা নিয়মটা আমরা ব্যবহার করব। তো সর্বসমতা নিয়মটা ব্যবহার করার জন্য ফার্স্ট অফ অল আমাদের দুইটা ত্রিভুজ নিতে হবে। সেই ত্রিভুজটা হচ্ছে এই যে ও এ এম এবং ও বি এম, ঠিক আছে। তাহলে এই যে দুইটা ত্রিভুজে, তাহলে এই যে ত্রিভুজ, এটা ত্রিভুজ সাইন ও এ এম এবং এবং আমাদের যে ত্রিভুজ আছে কি ও বি এম, ত্রিভুজ ও বি এম হতে, ত্রিভুজ ও এ এম এবং ও বি এম হতে আমরা কি লিখতে পারি বলতো, এই যে ও এ আর ও বি সমান। দেখো ও এ আর হচ্ছে ও বি সমান, কেন এই দুইটা সমান হইলো, কারণ ও এ আর ও বি এটা একটা কি বলতো, একই বৃত্তের ব্যাসার্ধ। ও এও বৃত্তের ব্যাসার্ধ, ও বিও বৃত্তের ব্যাসার্ধ। দেখো কেন্দ্র থেকে এই যে তোমার হচ্ছে পরিধি বরাবর দূরত্ব, তো এটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ। তাহলে আমরা জাস্ট এইটা সমান হওয়ার কারণ হচ্ছে কি বলতো,
একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এই দুইটা সমান। তো একই বৃত্তের ব্যাসার্ধ, সো এই একই বৃত্তের ব্যাসার্ধ হইছে দেখে এই দুইটা কি হইছে বলতো, সমান হইছে। ও আর ও বি সমান হইছে কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো ও এম আর ও এম এরা কি সাধারণ বিন্দু না? আচ্ছা আগে আমাকে বলো, এই যে এম কি বলতো, এ বি এর মধ্যবিন্দু না? কারণ কি আমাদের বলছে কি ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এ বি যদি ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু হয় তাহলে এই যে এ এম আর বি এম এই দুটাও কি সমান হবে না? কারণ কি এটা তো মধ্যবিন্দু। এই যে ধরো একটা রেখা, এই রেখার মধ্যবিন্দু ধরো কেউ বলে দিছে, তাহলে যে এই পোষণ আর এই পোষণ কি হবে বলো, সমান হবে না? তাহলে আমরা যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু প্রশ্নেই বলে দিছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এ এম আর বি এম সমান। এটা বলতে পারি না আমরা এটা কিন্তু বলতে পারি। তাহলে এই যে এ বি ত্রিভুজের আমরা এখানে থেকে বলতে পারি যে এ এম সমান সমান হচ্ছে কি বলতো, বি এম। এ এম সমান সমান হচ্ছে বি এম। এটার পিছনে রিজন কি বলতো, এম, এই যে এম বিন্দুটা আছে এ বি রেখার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। সো এম যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি যে এ এম আর এ বি হচ্ছে সমান। তাহলে এম রেখাটি এ বি এর মধ্যবিন্দু। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এ এম আর বি এম কি সমান। আবার এখানে দেখো ও এম আর ও এম দুইটা কি সাধারণ বাহু না? তাহলে এই দুইটাও কি অবশ্যই সমান হবে না, কারণ এই যে ও বি এম ত্রিভুজের জন্য যে ও এম, ও এ এম ত্রিভুজের জন্য সেম ও এম। তাহলে ও এম আর ও এম কি সমান, ও এম সমান সমান হচ্ছে কি বলতো, ও এম। এটার কারণ কি বলো? এটার কারণ হচ্ছে সাধারণ বাহু, মানে দুইটা ত্রিভুজের একই বাহু। তাহলে এটার আমরা কি বলতে পারি, সাধারণ বাহু। আর সাধারণ বাহু তো অবশ্যই সমান হবে। তাইলে দেখো এই ত্রিভুজের, এই যে দুইটা ত্রিভুজে ও এ এম এবং ও বি এম ত্রিভুজের তিনটা বাহুই সমান। এখন একটা ত্রিভুজে যদি তিনটা বাহু সমান হয় তাহলে ওই ত্রিভুজটার সবই সমান না বলতো? ওই ত্রিভুজটার সবই সমান, মানে একটা আরেকটার উপর উঠে যাবে, তাহলে ওই ত্রিভুজটার একদম সবই সমান। তাহলে আমরা বলতে পারি যে ও এ এম এবং ও বি এম সব কিছু সমান, একদম সব সমান হয়ে যাবে। যেহেতু তিনটা বাহু সমান, তুমি একটু চিন্তা করে দেখো এই ত্রিভুজ দুইটা তিনটা বাহুই সমান, তাহলে ত্রিভুজটার মধ্যে আর কোনো পার্থক্য থাকবে? কোণগুলা বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুর মধ্যে কিন্তু আর পার্থক্য থাকবে না, মানে পুরাপুরি সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ও এ এম আর ও বি এম হচ্ছে সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি যে এখানে ত্রিভুজ ও এ এম ইকুয়াল টু হচ্ছে গিয়া ত্রিভুজ ও বি এম। এই যে ত্রিভুজ ও এ এম আর ত্রিভুজ ও বি এম এই দুইটা ত্রিভুজ এখন কি বলতো, সমান কিন্তু সর্বসম। মানে হচ্ছে এই ত্রিভুজের যত কিছু আছে সবই সমান। আর এটা সমান হওয়ার পিছনে রিজন কি? কারণ বাহু সর্বসমতা আছে। এই যে বাহু সর্বসমতা, মানে এটা একটা নিয়ম আছে, একটা নীতি আছে। সেই নীতি বলে যে কোনো ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজটা সর্বসম, মানে সব সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা বাহু সমান হয়েছে, তাই আমরা লিখলাম বাহু সর্বসমতা, মানে তিনটা বাহু সব সমান হয়েছে, যার কারণে এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি, বাহু সর্বসমতা। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত তো বুঝছো। এখন যেহেতু এই ত্রিভুজ তিনটা সর্বসম, তার মানে আমরা বলতে পারি যে ও এ এম আর ও এম বি এই দুইটা কোণ সমান। আমাদের তো আসলে এই দুইটা কোণই দেখানো লাগবে, ও এম এন্ড ও এম বি এই দুইটা কোণ সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোণ ও এম এ সমান সমান হচ্ছে কোণ ও এম বি। যেইটা কোণ থাকবে না, যেই বরাবর কোণ থাকবে সেই কোণটাকে কি রাখতে হবে বলতো, মাঝখানে। তাহলে এই যে আমাদের হচ্ছে কোণ ও এম বি সমান, ফার্স্ট অফ অল আমরা সর্বসম করে দেখাইলাম। সর্বসম যেহেতু হয়ে গেছে তাহলে প্রত্যেকটা কোণ সমান, বাট আমাদের তো প্রত্যেকটা দরকার নাই, আমাদের জাস্ট এই দুই সাইডে দুইটা কোণ সমান এবং সমকোণ দেখাইতে পারলেই কিন্তু আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। তার মানে কোণ ও এ এম এবং হচ্ছে কোণ ও এম বি সমান। তো এতটুকু পর্যন্ত আমরা করে ফেলছি, তাই না? এতটুকু পর্যন্ত আমরা করে ফেলছি। এখন জাস্ট একটু খেয়াল করো, এই যে আমাদের ও এম এ আর ও এম বি দুইটা কোণ কি একই রেখার উপর অবস্থিত কিনা বলো তো। এই যে আমাদের যে ও, এই যে দেখো ও এম এ আর হচ্ছে আমাদের ও এম বি এই দুইটা কি একই কোণের উপর অবস্থিত, একই রেখার উপর অবস্থিত কিনা বলো। এই দুইটা কোণ একই রেখার উপর অবস্থিত কিনা? অবশ্যই দুইটা কোণ একই রেখার উপর অবস্থিত, তার মানে এরা রৈখিক যুগল কোণ।
তার মানে কি এরা রৈখিক যুগল কোণ। একই রেখার উপর অবস্থিত হইলে এই দুইটা কি রৈখিক যুগল কোণ। এখন কোণ দুইটা যদি রৈখিক যুগল কোণ হয় এবং কোণ দুইটার পরিমাণও যদি সমান হয়, তাহলে সমকোণ ছাড়া আর কোনো কোণ জীবনেও কোনোদিন সম্ভব না। মনে করো আরেকটা রৈখিক যুগল কোণ আঁকলাম আমি এখানে, এই যে একটা কোণ এটা আরেকটা কোণ এটা, তো এই দুইটা কোণ কি বলতো সমান সমান না। আবার যদি একটুখানি জাস্ট বাঁকা করে আঁকি, ধরো একটুখানি বাঁকা করে আঁকলাম, আচ্ছা এটা অনেক বড় বাঁকা হয়ে গেছে, এই যে ধরো একটুখানি, ধরো এই দিক বরাবর একটুখানি বাঁকা করে আঁকলাম, তাহলে এইটা আর এটা কি সমান হবে? এটাও সমান হবে না। বাট এই দুইটা কিন্তু সমান যদি রৈখিক যুগল কোণ হয় এবং এদের পরিমাণ যদি সমান হয়, তাহলে সমকোণ হওয়া ছাড়া এর আর কোনো উপায় নেই, মানে একে মাস্ট সমকোণ হতেই হবে। ওকে, তো জাস্ট আমরা এখানে জাস্ট এই কথাটা একটু যদি লিখি, যেহেতু কোণ দুইটি OMA এবং OMB রৈখিক যুগল কোণ, যেহেতু দেখো রৈখিক যুগল কোণ মানে কি একই কোণ রেখার উপর, একই রেখার উপর দুইটি কোণ হইলে আমরা এটাকে বলি রৈখিক যুগল কোণ। তাহলে যেহেতু আমরা এখানে লিখবো হচ্ছে যেহেতু আমাদের অ্যাঙ্গেল OMA এবং OMB, অ্যাঙ্গেল OMB কি কোণ বলতো? রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ। এবং এদের পরিমাণও কি বলতো? এবং এদের পরিমাণ সমান, এবং এদের যে পরিমাণ সেটাও কি সমান, পরিমাণ সমান। যেহেতু OMA এবং OMB রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণও সমান, সুতরাং আমরা বলতেই পারি যেহেতু এদের পরিমাণ সমান হয়ে গেছে, এই যে কোণ OMA সমান সমান হচ্ছে আমাদের কোণ OMB সমান সমান আমাদের কি হবে বলতো? এক সমকোণ। কারণ সমকোণ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, সমকোণই হবে, মাস্ট সমকোণ হবে। যদি রৈখিক যুগল কোণ দুইটা সমান হয়ে যায়, রৈখিক যুগল কোণ দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে তোমার ওই কোণ দুইটা সমকোণ হওয়া ছাড়া কোনো উপায় নাই, 90 ডিগ্রি। ওকে, এখন আবার কথা হচ্ছে যে দুইটি কোণ যদি মানে সমকোণ হয় পরস্পর যদি দুইটা কোণ যদি সমকোণ হয়, তাহলে ওই রেখার উপর যেই রেখাটা সমকোণ উৎপন্ন করছে সেই রেখাটা অবশ্যই কি হয়? লম্ব হয়। মানে সমকোণের উপর, মানে কোনো একটা রেখার উপর অঙ্কিত যে লম্ব হইতে হইলে অপোজিট সাইডের কোণ দুইটা কি হইতে হবে? সমান হইতে হবে এবং সমকোণ হইতে হবে। আমরা দেখলাম অপোজিট সাইডের কোণ দুইটা সমকোণ 90 ডিগ্রি, তাহলে সুতরাং আমরা বলতে পারি যেহেতু কোণ দুইটা 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে আমরা একদম নিশ্চিত যে OM লম্ব অফ AB, তাহলে OM লম্ব অফ AB, তার মানে OM AB এর উপর কি লম্ব। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে OM AB এর উপর লম্ব। তাহলে আমরা জাস্ট ফার্স্ট অফ অল এখানে আমরা এই যে কোণ দুইটাকে সমান প্রমাণ করছি, বাট যেহেতু এরা রৈখিক যুগল কোণ একই রেখার উপর অবস্থিত, তাহলে আমরা দেখলাম এই কোণ দুইটা অবশ্যই সমকোণ হওয়া ছাড়া উপায় নাই। কোণ দুইটা যেহেতু সমকোণ হয়ে গেছে, তাহলে AB এর উপর OM লম্ব হওয়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে OM লম্ব অফ AB, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তো আমরা জাস্ট এখানে লিখে দিব হচ্ছে প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, ওকে। উপপাদ্য 17 আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা উপপাদ্য 18 দেখো, বৃত্তের সকল সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আগে আমাদের সমান সমান জ্যা কি পরে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় নাকি না হয় সেটাকে আমরা দেখি। আচ্ছা, আগে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। সেম কথা, আমি তোমরা হচ্ছে কম্পাস দিয়ে আঁকবা, আমি হাত দিয়ে আঁকলাম। আর একটু গোল করে আঁকা ট্রাই করি। আচ্ছা, যথেষ্ট গোল হয়েছে। মনে করো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তো তোমরা কম্পাস দিয়ে সবার আগে একটা বৃত্ত আঁকছো। ওকে, এবার একটা পেন্সিল নাও। পেন্সিল নিয়ে এখান থেকে এখানে দাগ কাটো পেন্সিল, এবং হচ্ছে কি বলে স্কেল নাও। এখান থেকে এখান পর্যন্ত একটা দাগ কাটো আর স্কেল দিয়ে মাপো কতটুকু দাগ কাটছো। কারণ কি বলছে ভাই, বৃত্তের সকল সমান জ্যা, তার মানে জ্যা যে কয়টাই আঁকবা তুমি। আচ্ছা, এটা একটা কি জ্যা আঁকলাম না আমি? কেন জ্যা আঁকলাম? কারণ ব্যাস দিয়ে যায় নাই, বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুকে সংযোগ করে রেখা আঁকছি, তার মানে এটা একটা জ্যা আঁকছি। এটা কিন্তু ব্যাস না। এই বরাবর যদি একটা আঁকতাম একদম কেন্দ্র দিয়ে যেটা যাইতো সেটার আমরা ব্যাস বলতাম, ওটার আমরা জ্যাও বলতাম, আর ওটা কি বলতাম? বৃহত্তম জ্যা। তো এখন আমরা জাস্ট বৃত্তের সকল জ্যা, তাহলে সকল জ্যার জায়গায় আমরা দুইটা জ্যা নিয়ে প্রমাণ করব, সকল জ্যা নিয়ে আমরা প্রমাণ করব না। তাহলে বৃত্তের ধরো দুইটা জ্যা নিব, তাহলে সমান জ্যা হইতে হবে, ওই দুইটার জ্যা কি হইতে হবে? সমান হইতে হবে। তো তুমি ফার্স্ট অফ অল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত আঁকো। বৃত্ত এঁকে তুমি জাস্ট পেন্সিল নাও এবং একটা স্কেল নাও, নিয়ে জাস্ট এই যে এই রেখাটা আঁকো,
আঁকার পরে দেখো এই রেখাটার মাপো যে কতটুকু আঁকছো, ওই সেম মাপটা নিয়ে তুমি হচ্ছে স্কেলটাকে এখানে বসাও, এখানে স্কেলটাকে বসাও, মানে সেম মাপ নিয়ে দেখবা কি সেম মাপ নিয়ে বসাইলে জাস্ট তারপর হচ্ছে বসায় এরকম করে এঁকে দাও। ওকে, আর একটু সোজা করে আঁকার ট্রাই করি। ওকে, সো দেখতেই পাচ্ছ আমি এখানে যথেষ্ট চেষ্টা করেছি যে এই দুইটাকে সমান আকার, তার মানে যে এ বি ধরলাম এটাকে, আর এটাকে ধরলাম আমি হচ্ছে বিসি, যথেষ্ট চেষ্টা করেছি এই দুইটাকে সমান আকার। এখন আমাদের বলছে কি বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী সেইটা তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে। সো এইখানে এই যে জ্যা এ বি আর এই যে জ্যা বিসি, এই যে দুইটা এই কেন্দ্র থেকে যে সমান সেইটাই আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। তো এটা দেখানোর জন্য সবার আগে আমাদের কিছু অঙ্কন করতে হবে। দেখো প্রশ্নে কিন্তু এর বাইরে আর কোনো তথ্য দেয় নেই, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, জাস্ট আমাদের দুইটা সমান জ্যায়ের কথা বলা আছে। তো আমরা এই সমান জ্যা দুইটাকে আঁকলাম। এখন আমাদের প্রমাণের জন্য আমাদের কিছু এক্সট্রা জিনিসপাতি আঁকতে হবে, সেটাকে আমরা কোন পোর্শনে নিয়ে যাবো বলতো, সেটাকে আমরা অঙ্কনের পোর্শনে নিয়ে যাবো। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা করতে হবে অঙ্কন। সো অঙ্কন কিছুটা করবো আমরা এইভাবে, এই যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটাকে ধরো আমি ও নাম দিলাম, তাহলে ও নাম থেকে এই ও থেকে এ বি এর উপর আমি একটা লম্ব আঁকবো, অ্যান্ড ও থেকে বিসি এর উপর আমি একটা লম্ব আঁকবো, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল অঙ্কন কি করলাম বলতো, এই যে ও আচ্ছা এই ও যে লম্বটা আঁকলাম সেটা মনে করো এখানে ই বিন্দুতে ছেদ করলো, এই যে এইখানে ই বিন্দুতে ছেদ করলো, আর এই যে এইখান থেকে যে লম্বটা আঁকলাম সেই লম্বটা ধরে নাও এফ বিন্দুতে ছেদ করলো। এখন জাস্ট আমরা এখানে অঙ্কনে কি করছি বলতো, ও ই লম্ব অফ এ বি, কাকে লম্ব টানছি কার উপর, এই সাইনটা হচ্ছে লম্ব সাইন, বুঝছো। তাহলে আমরা ওই লম্ব আঁকছি কার উপর, এ বি এর উপর, এবং আমরা এই যে ও এফ লম্ব আঁকবো কার উপর, বিসি এর উপর। তাহলে আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে ও এফ লম্ব অফ বিসি আঁকি, ঠিক আছে, ও এফ লম্ব অফ বিসি আঁকি। সো ওই যে ও ই লম্ব অফ এ বি করলাম, ও ই লম্ব অফ এ বি করলাম, এন্ড ও এফ লম্ব অফ কি করলাম বলতো, বিসি আঁকলাম। এটা আঁকার পরে এবং আমরা এরপরে কাজ কি করব বলতো, এবং আমরা জাস্ট কি করব, এই যে ও এ আর ও বি কে যোগ করে দিব, এই যে ও এ কে যোগ করে দিলাম। তোমরা এগুলা পেন্সিল আর হচ্ছে স্কেল দিয়ে করবা, ঠিক আছে, আমি তো হাতে করতেছি, তোমরা পেন্সিল আর স্কেল দিয়ে করবা। একটু বাঁকা হয়ে গেল, ওকে। সো আমরা জাস্ট এখানে কি করলাম, এবং ও এ, তাহলে ও কমা এ এবং হচ্ছে ও কমা বি কি করব বলতো, এখন জাস্ট যোগ করব। তাহলে যোগ করি, তাহলে এই যে আমাদের অঙ্কন শেষ, আমাদের অঙ্কন করা শেষ। এবার আমরা যদি প্রমাণে চলে যাই, প্রমাণ, তো আমাদের টার্গেট কি ভাই, আমাদের টার্গেট হচ্ছে এই যে ও ই আর ও এফ এই দুটাকে কি করানো, সমান দেখানো, ঠিক আছে, এই দুটাকে সমান দেখানো। আর অলরেডি আমাদের প্রশ্নেই বলে দিছে যে এ বি আর বিসি সমান, ওকে। তো এ বি আর বিসি সমান, এখান থেকে দেখো ই হচ্ছে এ বি এর উপর লম্ব, ওকে। সো এই যে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে প্রথমেই আমরা যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে, যেহেতু এই যে দেখো, যেহেতু ও ই লম্ব অফ এ বি, ওই লম্ব অফ এ বি, এবং আমরা বলতে পারি হচ্ছে এবং ও এফ লম্ব অফ হচ্ছে আমাদের বিসি, সুতরাং আমরা বলতে পারি না, একটু আগে আমরা দেখলাম না, যদি কেন্দ্র থেকে কোনো ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব হয়, তাহলে এই যে এটা হয় মধ্যবিন্দু, না এটা হয় মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হইলে এই যে এ ই আর বি কি সমান না, একটু আগে দেখে আসছো, দেখো এই যে এম মধ্যবিন্দু হইলে এই যে ও এম লম্ব, তো উল্টা কথা কি বলতো, ও এম লম্ব হইলে এ বি এর মধ্যবিন্দু এম না, তাহলে এখানে আমি কি করছি, এ বি এর উপর ওই লম্ব টানছি না, তাহলে লম্ব টানলে ই কি মধ্যবিন্দু না, তাহলে যেহেতু ও ই আর এ বি এবং ও এফ ইকুয়াল টু ও এফ লম্ব অফ বিসি, তার মানে আমরা বলতে পারি যে ই এ বি এর মধ্যবিন্দু আর এফ বিসি এর মধ্যবিন্দু, বুঝছো না, ই এ বি এর মধ্যবিন্দু এবং এফ বিসি এর মধ্যবিন্দু। আশা করি এটা বুঝছো, ওকে। যদি বুঝো এখন জাস্ট দেখো এখান থেকে জাস্ট আমাদের এই যে ই, তাহলে আমরা এখান থেকে এই যেহেতু মধ্যবিন্দু, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি বলতো, এ ই সমান সমান কি বলতো, বি,
এই আর বি সমান, কারণ ওই আর এ বি লম্ব, তাহলে ই মধ্যবিন্দু, এই আর বি সমান। আবার এখান থেকে আমরা সেম ভাবে বলতে পারি এবং এবং আমরা বলতে পারি হচ্ছে বিএফ আর সিএফ সমান। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট বলতে পারি বিএফ আর হচ্ছে সমান হচ্ছে সিএফ। বিএফ সমান সমান হচ্ছে আমাদের কি বলতো সিএফ। বিএফ সমান সমান সিএফ, এটা আমরা বলতে পারি। আবার 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 দেখো, যেহেতু এখানে এ ই, আচ্ছা ই এ বি এর মধ্যবিন্দু, আবার আমরা বলতে পারি হচ্ছে আবার 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 বলতে পারি আমরা কি আবার আবার দিয়ে আমরা বলতে পারি যে ই এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ ই ইকুয়াল টু কি হাফ অফ এ বি। তো এটাও আমরা বলতে পারি যে এ ই সমান সমান কি বলতো হাফ অফ এ বি। এ ই সমান সমান হচ্ছে হাফ অফ এ বি এবং এবং বিএফ বিএফ সমান সমান কি হবে বলতো, বিএফ সমান সমান যেহেতু এফ বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিএফ সমান সমান আমরা কি বলতে পারি, এই যে হাফ অফ বিসি এর অর্ধেক না বিএফ, এই হচ্ছে এ বি এর অর্ধেক, বিএফ হচ্ছে বিসি এর অর্ধেক। সো আমরা এটা বিএফ বলতে পারি হচ্ছে হাফ অফ বিসি। ওকে, কিন্তু আমাদের এখানে আমরা জানি কিন্তু 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 আমরা কি জানি বলতো, এখানে আমরা যেটা জানি, কিন্তু আমরা জানি হচ্ছে এ বি আর বিসি এই দুইটা সমান, এ বি আর বিসি এই দুইটা সমান। কেন সমান, এটা অলরেডি প্রশ্ন থেকেই আমরা ধরে নিছি। তাহলে এই যে ধরে নেয়া, তাহলে প্রশ্ন থেকেই এটা ধরে নিছি যে এ বি আর বিসি কি সমান। তাহলে এ বি আর বিসি যদি সমান হয়, তাহলে হাফ অফ এ বি আর হাফ অফ বিসি এই দুইটাও কি সমান না। তাহলে সুতরাং হাফ অফ এ বি মানে কি এই, হাফ অফ বিসি মানে কি বিএফ। তাহলে এ ই আর হচ্ছে বিএফ এই দুইটা কি সমান। সুতরাং এই যে হাফ যদি হাফ অফ এ বি, এই যে হাফ অফ এ বি, যে হাফ অফ এ বি এটা সমান কি এই, হাফ অফ বিসি এটা সমান কি বিএফ। সুতরাং তুমি এখান থেকে বলতে পারো যে এ ই সমান সমান কি বলতো বিএফ। সো এত কাহিনী কিন্তু আমরা জাস্ট এ ই আর বিএফ সমান এই দুইটা জিনিসকে দেখানোর জন্যই করলাম। ওকে, সো এ ই সমান সমান আমরা কি পাইলাম বলতো বিএফ। এই আমার সাথে খাতা নিয়ে কিন্তু তুলাম, একটু পরে এগুলো মুছা দিব, খাতা যদি যারা তুলো নাই তাড়াতাড়ি তুলে ফেলো। তো এই সমান সমান আমরা কি বলতে পারি বলতো বিএফ। এখন আমাদের এটা প্রুফ করা শেষ। এখন জাস্ট আমরা কি করব, এখানে আমাদের জাস্ট এই যে দেখো আমরা নিতে পারি ও ই এ এবং ও বি এফ সমকোণী ত্রিভুজ না দুইটা। কারণ কি, এই যে যেহেতু এটা লম্ব আঁকছিলা, তাহলে এই কোণটা তো সমকোণ, একটু আগে আমরা প্রুফ করে আসছি যদি লম্ব হয় তাহলে এই দুইটা কোণটা সমকোণ হবে। তাহলে হচ্ছে ওই যে ও এ ই বা ও ই এ আর হচ্ছে ও বি এফ এই দুইটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা কি করব, এখন এই যে দেখো ও এ ই এবং হচ্ছে ও বি এফ সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও এ ই এবং ও বি এফ, ত্রিভুজ ও বি এফ সমকোণী ত্রিভুজে আচ্ছা এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যেটা দেখতে পাই, কি দেখতে পাই বলো, এই যে ও এ ই এবং ও বি এফ সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এ ই আর বি এফ সমান, অলরেডি আমরা দেখে আসছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ই সমান সমান কি বলতো, এ ই সমান সমান কি বিএফ। ওকে, এ ই সমান সমান হচ্ছে বিএফ। আর অতিভুজ, এই যে ও এ কি সমকোণী ত্রিভুজের অতিভুজ না, এই যে এটা যদি হয় সমকোণের বিপরীত বাহু না ও এ, তাহলে এই যে ও এ ই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের কি ও এ এবং ও বি এফ সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের কি ও বি। তাহলে আমরা বলতে পারি যে আর ও এ আর ও বি কি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ আর ও বি দুইটা কি বলতো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে ও এ আর ও বি কি সমান। তাহলে অতিভুজ ও এ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারতেছি বলতো অতিভুজ ও এ সমান সমান অতিভুজ ওবি, অতিভুজ ও এ আর অতিভুজ ওবি সমান। তাহলে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে
একটা বাহু সমান আর একটা অতিভুজ সমান হইলেই তোমার ওই সমকোণী ত্রিভুজটা কি হয়ে যায়, সর্বসম হয়ে যায়। এটা একটা সর্বসমতার রুলস। যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে একটা বাহু আর একটা অতিভুজ যদি সমান হয় তাহলে ওই পুরা ত্রিভুজ দুইটাই কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ও এ ই সর্বসম হচ্ছে ত্রিভুজ ও বি এফ। কারণ কি, কারণ এই যে আমাদের একটা বাহু এ ই আর একটা হচ্ছে আমাদের অতিভুজ এ ও, আর এই ত্রিভুজের একটা বাহু বি এফ আর একটা অতিভুজ হচ্ছে ও বি, এই দুইটা কি সমান, তাই না? এই দুটো যদি সমান হয় তাহলে এই যে আমরা বলতে পারি যে ত্রিভুজ অতিভুজ আর বাহু সমান হওয়ার কারণে এই ও এ ই এবং ও বি এফ যে ত্রিভুজ দুইটা আছে সেটা সর্বসম। আর এটা সর্বসমতার কারণ কি বলতো, এটা সর্বসমতার কারণ কি? এটা সর্বসমতার কারণ হচ্ছে অতিভুজ বাহু সর্বসমতা। ঠিক আছে, অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা, সর্বসমতা এটা হচ্ছে গিয়ে কারণ। এই যে যেহেতু অতিভুজ আর বাহু সমান তাহলে সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু সমান হইলে এই ত্রিভুজটাও কি হয়ে যায় বলতো, সর্বসম হয়ে যায়। তাহলে এখন আমরা দেখলাম যে ও ই এ, ও এ ই এবং ও বি এফ এই যে দুইটা ত্রিভুজ এদের সবকিছু সমান। সুতরাং আচ্ছা এই যে দেখো তো ও ই, তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং এই যে ও ই আর ও এফ এই দুটাও কি সমান না? তাহলে এই যে ও ই সমান সমান হচ্ছে আমাদের কি বলতো, ও এফ। ও ই আর ও এফ সমান, ঠিক আছে। তাহলে ও ই আর ও এফ কি বলতো, ও ই আর ও এফ ও বিন্দু থেকে এ বি ও বি সি এর দূরত্ব নির্দেশ করে না? তাহলে আমরা জাস্ট এখানে লিখতে পারি যেহেতু 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 ও ই এবং ও এফ, ও ই এবং ও এফ ও বিন্দু হতে এ বি ও বি সি এর দূরত্ব নির্দেশ করে। এ বি ও বি সি জ্যা এর দূরত্ব নির্দেশ করে, জ্যা এর দূরত্ব নির্দেশ করে। তাহলে আমরা যেহেতু ও ই এবং ও এফ ও বিন্দু হতে এ বি ও বি সি জ্যা এর দূরত্ব নির্দেশ করে, সুতরাং আমরা বলতে পারি যে ও ই এবং ও এফ সমান। সুতরাং আমরা বলতে পারি এ বি ও বি সি সমদূরবর্তী। এ বি ও বি সি জ্যা কেন্দ্র থেকে কি বলতো, সমদূরবর্তী। কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে হচ্ছে সমদূরবর্তী। সো এই ছিল আমাদের উপপাদ্য 18। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি কি বলছে, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এ বি আর বিসি এই দুইটা সমান সমান নিয়ে স্কেল দিয়ে দুইটা যে এঁকে নিলাম। এরপর হচ্ছে আমাদের জাস্ট এ বি আর বিসি এর দূরত্ব কে নির্দেশ করে বলতো, ও ই আর ও এফ। তো অঙ্কনে জাস্ট আমরা কাজটা করছি কি, যেটা প্রমাণ করার জন্য। আচ্ছা দূরত্ব নির্দেশ করতে গেলেও তো এই যে ন্যূনতম দূরত্ব লম্বই হবে। তো প্রমাণ করতে গিয়ে জাস্ট আমরা এ বি এর উপর ও ই লম্ব আঁকছি এবং বিসি এর উপর ও এফ লম্ব আঁকছি। তো এই দুইটা লম্ব আঁকার কারণে এখানে একটা যেহেতু লম্ব আঁকছি, তার মানে এই যে আমরা জানি ব্যাসভিন্ন জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আর ওইখানে একটা সমকোণ উৎপন্ন করে। তাহলে এই যে এবি কে ই বিন্দুটা সমদ্বিখণ্ডিতও করলো আর এই বিন্দুতে একটা ও ই এ সমকোণী ত্রিভুজ উৎপন্ন করলো। সেম ভাবে এই পাশেও এই যে বিসি কে এফ সমদ্বিখণ্ডিতও করলো আর হচ্ছে এই এফ বিন্দুতে ও এফ বি নামে একটা সমকোণী ত্রিভুজও উৎপন্ন করলো। ভালো কথা। এরপরে জাস্ট আমাদের প্রমাণে আমাদের কি দরকার, আমাদের এই যে এই দুইটা ত্রিভুজকে যদি সর্বসম দেখাইতে পারতাম, এই দুইটা এই যে মানে ও এ, এই যে এ ই ও আর হচ্ছে ও বি এফ এই দুইটা ত্রিভুজকে যদি সর্বসম দেখাইতে পারতাম তাহলে আমরা ও ই আর ও এফ কে কি করতে পারি বলতো, ইকুয়াল যদি বানাইতে পারি তাহলে সর্বসম হইলেই ও ই আর ও এফ কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। যদি ইকুয়াল বা সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো আর এ বি এর দূরত্ব কি ও ই নির্দেশ করতেছে এবং বিসি এর দূরত্ব কি ও এফ নির্দেশ করতেছে। সো এই দুইটা যদি আমরা সমান প্রমাণ করতে পারি, মানে ও ই আর ও এফ কে যদি সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এ বি আর বিসি সমদূরবর্তী। তো সেটা করার জন্য সবার আগে আমরা এই যে এ ই আর বি এফ যে সমান সেটা প্রমাণ করার জন্য ফার্স্টে লিখছি যে প্রমাণে ও ই আর লম্ব অফ এ বি এবং ও এফ লম্ব অফ তোমার হচ্ছে এটা নিয়ে কি ছিল, বিসি।
অ্যান্ড ও এফ লম্ব অফ হচ্ছে তোমার বিসি অ্যান্ড এ ই সমান সমান হচ্ছে, যেহেতু ও ই লম্ব অফ এ বি তার মানে সমাধিখণ্ডিত করে, তাহলে এ ই আর বিই কি সমান, আর হচ্ছে বিএফ আর হচ্ছে সিএফ কি সমান, কারণ এই যে ও এফ আবার বিসি কে কি করে সমাধিখণ্ডিত করে, তাহলে বিএফ আর সিএফ সমান। আবার আমরা এখান থেকে দেখতেছি যে এই যেটা আছে, এই যে এই যেটা আছে সেটা কি বলতো, এ বি এর অর্ধেক না, কারণ এ বি হচ্ছে পুরাটা, ই হচ্ছে এ বি কে মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে এ বি সমান সমান আমরা এই এ ই সমান সমান কি বলতো হাফ অফ এ বি, তাহলে এ ই সমান সমান হচ্ছে আমাদের হাফ অফ এ বি। এবং এই যে বিএফ, বিএফ এর কথা চিন্তা করো, এই যে বিএফ, বিএফ কি এটা মধ্যবিন্দু না, তাহলে এটা কি বিসি এর অর্ধেক না, তাহলে বিএফ সমান সমান হাফ অফ বিসি। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের এই প্রশ্নেই বলে দিছিল যে সমান যে, তার মানে এ বি আর বিসি সমান, তো আমরা যেখানে কিন্তু লিখলাম যে এ বি আর বিসি এই যে দুইটা সমান, এটা আমরা ধরে নিছি, তাহলে এ বি সমান সমান বিসি ধরে নেওয়া। তারপর এখান থেকে জাস্ট এই যে এ বি মানে আমরা এ বি কে আমরা হাফ দিয়ে গুণ করে দিতে পারি, বিসি কেও আমরা হাফ দিয়ে গুণ করে দিতে পারি, সেটাও করতে পারো, অথবা হাফ অফ এ বি, এই যে জাস্ট এখানে আমরা হাফ দিয়ে গুণ করে দেওয়ার পরে এই যে হাফ অফ এ বি আর হচ্ছে এখানে কি এ এর সমান, তাহলে হাফ অফ এ বি কে আমরা কি লিখলাম এ এবং হাফ অফ বিসি আমাদের কার সমান, এই যে বিএফ এর সমান, তো হাফ অফ বিসি কার সমান বিএফ এর সমান, তো আমরা এখানে লিখলাম কি বলতো বিএফ। ওকে, লিখার পরে আমরা এখন জাস্ট এই যে এই আর বিএফ প্রমাণ করা শেষ, এখন জাস্ট আমরা ও এই এবং ও বিএফ সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি ঘটনা ঘটে সেটা দেখলাম। এখানে দেখি হচ্ছে এই আর বিএফ, একটু আগে দেখলাম এই যে ও এই এবং ও বিএফ ত্রিভুজ যদি নেই, একটু আগে আমরা প্রুফ করছি যে এই আর বিএফ হচ্ছে সমান। ওকে, একটু আগে আমরা প্রমাণ করছি যে এই আর বিএফ হচ্ছে সমান, এবং অতিভুজ ও এ, এই যে অতিভুজ ও এ সমান সমান হচ্ছে আবার অতিভুজ ও বি। তো এটা কেন সমান হয়েছে, এটা সমান হয়েছে একই বৃত্তের ব্যাসার্ধ, সাইড নোটটা আমি দেই নাই, তোমরা চাইলে দিয়ে নিতে পারো, সেটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এই দুইটা সমান হয়েছে, একই বৃত্তের ব্যাসার্ধ, সো এটা লিখে নিতে পারো। সো অতিভুজ ও এ সমান সমান হচ্ছে অতিভুজ ও এ সমান সমান হচ্ছে অতিভুজ ও বি, এটার কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এখন যেহেতু একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু আর অতিভুজ সমান হইলেই ওই ত্রিভুজটা সর্বসম হয়ে যায়, তাহলে আমরা জাস্ট এখানে লিখলাম যে ও এ ই আর ও বি এফ এই দুইটা ত্রিভুজ এখন কি বলতো সর্বসম, কারণ কি অতিভুজ বাহু সর্বসমতা। তো এখান থেকে জাস্ট আমরা বলতে পারি যে ও ই সমান সমান ও এফ, তার মানে হচ্ছে এই যে ও ই আর হচ্ছে ও এফ সমান। এখন যেহেতু ও ই এবং ও এফ ও বিন্দু হতে এ বি ও বিসি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি এ বি ও বিসি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, যেহেতু এই যে ও ই আর ও এফ, এ বি আর বিসি এই দুটা থেকে এই যে এ বি এর দূরত্ব ও ই নির্দেশ করতেছে ও থেকে, আর বিসি এর দূরত্ব ও থেকে ও এফ নির্দেশ করতেছে। সো ও ই আর ও এফ যেহেতু সমান, তাহলে এ বি আর বিসি কি বলতো কেন্দ্র থেকে সমদূরবর্তী। সো এই ছিল আমাদের উপপাদ্য 18। এবার আমরা চলো উপপাদ্য 19টা নিয়ে একটু আলোচনা করি। সো 19-এ যেটা বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, মানে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী হয় জ্যাগুলা, সো এই যে মনে করো আমাদের একটা বৃত্ত, সুন্দর করে একটা বৃত্ত আঁকি, তোমরা এটা কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে ফেলো, আঁকছো কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকছো, তো এই যে হচ্ছে গিয়ে বৃত্তের ধরো কেন্দ্র, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে সমদূরবর্তী হচ্ছে দুইটা দূরত্ব নাও, পেন্সিল স্কেল দিয়ে মেপে, এই যে স্কেল দিয়ে মেপে এটা ধরো কেন্দ্র ও, কেন্দ্র থেকে এই যে কেন্দ্র ও থেকে আমি একটা দূরত্ব নিলাম, ধরো এই যে এতটুকু নিলাম দূরত্ব, এই যে যতটুকু নিছি স্কেল দিয়ে মেপে এই পাশেও ঠিক ততটুকু দূরত্বই স্কেল দিয়ে মেপে আমি নিব। ওকে, তোমরা স্কেল দিয়ে মেপে এই পাশেও ঠিক এতটুকু দূরত্বই নাও, আমি আনুমানিক নিয়ে নিলাম। তাহলে এই যে দেখো কেন্দ্র থেকে সমদূরবর্তী দুইটা বিন্দু নিলাম, তো এই বিন্দুটার উপর এখন আমাদের জাস্ট একটা কি আঁকতে হবে, একটা জ্যা আঁকতে হবে, এই যে জাস্ট একটা জ্যা এঁকে ফেললাম। ওকে, এইখানে আমাদের বলছিল বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা, তাহলে বৃত্তর কেন্দ্র থেকে আমি জাস্ট এই দুইটা যে সমান ধরে দুইটা জ্যা আঁকলাম, তার মানে এই দুইটা জ্যা কি বলতো সমদূরবর্তী। তো এই যে এইটাকে আমরা ওই যে একটু আগে ওই দিছিলাম, তাহলে এটাকে আমরা ওই দেই, এটাকে একটু আগে ও এফ দিছিলাম, তাহলে এটাকে একটু ও এফ ই দেই, আর এইটার নাম দিই আমরা এ বি, এইটার নাম দিই আমরা এ বি, আর এটার নাম দিই আমরা সিডি। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে এই যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সমান সমান দূরত্ব নিয়ে দুইটা যে আঁকলাম, যে
পরস্পর কি সমান, এটা আমাদের প্রুফ করতে হবে। মানে এ বি আর সিডি, একটু আগে ছিল এ বি আর সিডি সমান সমান ছিল, ওই আর ও এফ কে তোমাকে সমান দেখাইতে বলছে, এখানে ওই আর ও এফ কে সমান দেওয়া আছে, এ বি আর সিডি কে তোমাকে কি করতে বলছে বলো তো, সমান দেখাইতে বলছে। সো উদ্দীপকের তথ্য অনুযায়ী চিত্রটা আমরা এরকম ভাবে পাইলাম। এখন আমাদের প্রমাণ করার জন্য জাস্ট কিভাবে প্রমাণ করি বলতো, প্রমাণ তো করি আমরা ত্রিভুজের সর্বসমতা দিয়ে, তাই না? তাহলে দুইটা ত্রিভুজ তো আমাদের আঁকতে হবে। তাহলে অঙ্কনে জাস্ট আমরা কি করব, অঙ্কন। তাহলে ফার্স্ট অফ অল আমরা অঙ্কন করব। সেই অঙ্কনটা কি বলতো, অঙ্কনটা হবে আমাদের জাস্ট এই যে ও আর এ কে যোগ করে দিব, এই যে আমাদের ও আর এ কে যোগ করে দিব, ও আর সি কে যোগ করে দিব। আচ্ছা ওটাকে একটু উপরে লিখি, এটা হচ্ছে ধরো আমার ও আর সি কে যোগ করব। ওকে, তাহলে ও আর এ কে যোগ করে দিলাম আর ও আর সি কে যোগ করে দিলাম। ওকে, তাহলে ও এ আর ও সি যোগ করি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে অঙ্কনে জাস্ট আমরা কি করলাম, ও এ আর ও সি যোগ করি। তাহলে অঙ্কন আমাদের কি ও কমা এ এবং এবং ও কমা সি কি করলাম বলতো, যোগ করি। তো যোগ করি, যোগ করা শেষ। এবার আমাদের কাজ কি করতে হবে বলতো, প্রমাণ করতে হবে, তাই না? প্রমাণের ধাপগুলো আমরা শুরু করি। প্রমাণ, তো এই যে দেখো প্রমাণ। ওকে, তো প্রমাণে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে দেখো সবার আগে যেটা আমরা দেখব যে এই যে এ বি লম্ব অফ ওই, কারণ এটা আমাদের অঙ্কন থেকেই আমরা জানি, যেহেতু এই যে আমরা এখানে একটা মানে সমদূরবর্তী নিতে চাই, সমদূরবর্তী নিলে অলরেডি আমরা জানি যে সমদূরবর্তী নিলে লম্ব দূরত্ব নিতে হবে। তো লম্ব দূরত্বই নিচ্ছি আমি। তাহলে এই যে এ বি কে এটা কি করছে, একটা সমকোণ উৎপন্ন করছে না, এখানে একটা কি সমকোণ উৎপন্ন করছে না, তাহলে সমকোণ উৎপন্ন করছে। তাহলে প্রমাণে আমরা জাস্ট এইটাই বলবো যে ও ই লম্ব অফ এ বি। তো এখানে যেহেতু আমরা জাস্ট লিখতে পারি হচ্ছে যেহেতু এই যে ও ই লম্ব অফ কি বলতো এ বি এবং ও এফ লম্ব অফ সিডি। তাহলে ও এফ লম্ব অফ সিডি, এই ভাই এটা কই থেকে পাইলাম আমরা, এটা তো অঙ্কন থেকেই পাইলাম। যেহেতু এখানে লম্ব দূরত্ব দুইটা সমান দিয়ে দিছে, তাহলে এই যে এ বি বরাবর এখানে আমরা রাখছি, যেহেতু লম্ব দূরত্ব মানে দূরত্ব নির্দেশ করছিল না, এই যে ওই দূরত্ব নির্দেশ করছিল না, তাহলে এ বি এর উপর অটোমেটিক্যালি এটা লম্ব। প্রশ্ন থেকে যে চিত্রটা আঁকছি সেটা থেকেই বোঝা যায়, বা এতক্ষণ ধরে তো তাই বলতেছি, তাই না? তাহলে ও ই লম্ব অফ এ বি এবং ও এফ লম্ব অফ সিডি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও ই এ এবং হচ্ছে ও সি এফ এই দুটাই কি সমকোণী ত্রিভুজ। যেহেতু ওই এ বি এর উপর লম্ব, তাহলে আমাদের এখানে যে এই যে ও ই এ এবং ও এফ সি দুটা কি সমকোণ, এক সমকোণ এবং কোণ দুইটা কি সমান। যেহেতু সমকোণী ত্রিভুজ গঠন করছে এটা, তাহলে এই যে ও ই এ এক সমকোণ, ও এফ সি আরেক সমকোণ এবং এই দুইটা কোণ কি সমান। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের কোণ ও ই এ সমান হচ্ছে আমাদের কোণ ও এফ সি, হচ্ছে আমাদের ও এফ সি সমান হচ্ছে কত, এক সমকোণ। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের কি এফ এক সমকোণ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ও এ ই এবং ও এফ সি এই দুইটা আমাদের কি বলতো সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমরা এখান থেকে ও ই এ এবং ও এফ সি পাইলাম কি এক সমকোণ। এখন যেহেতু এটা এই দুইটা হচ্ছে সমকোণ এবং এক সমকোণ এবং কোণ দুইটা সমান, তার মানে আমরা বলতে পারি যে ও ই এ এবং ও এফ সি এই দুইটা কি বলতো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি না চোখ বুঝে, সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি যে হচ্ছে তোমাদের ও এ ই এবং ও এফ সি সমকোণী ত্রিভুজের আমরা বলতে পারি ত্রিভুজ ও এ ই এবং 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 আমরা কি বলতে পারি ও এফ সি ত্রিভুজ ও এফ সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে জাস্ট এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও এ আর ও সি এই দুটো কি সমান। সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে ও এ আর ও সি সমান, কেন সমান এটা এই অলরেডি তোমরা জানো যে ও ই সমান হচ্ছে ও সি। কারণ কি ভাই, এই যে বৃত্তের ও এও যে ব্যাসার্ধ ও সিও কি ওই একই ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজের মধ্যে ও এ আর ও সি কি সমান। তাহলে এটার কারণ হিসেবে আমরা লিখতে পারি কি বলো, একই বৃত্তের ব্যাসার্ধ। এটার কারণ হিসেবে আমরা লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের
ব্যাসার্ধ। ওকে, তো এটার কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, যার কারণে ও এ আর ও সি কি সমান। এখন আমাদের দরকার কি বলতো, আমাদের দরকার হচ্ছে এই আর সি এফ সমান কিনা। তো আমাদের এখানে দেখলাম আমরা ও এ আর ও সি সমান, আর আমাদের প্রশ্নেই বলে দিছিল যে এই যে সমদূরবর্তী মানে ওই আর ও এফ যে সমান, এটা আমার প্রশ্নেই বলে দিচ্ছে যে সমদূরবর্তী কথাটা থেকে আমরা ওই আর ও এফ কে কি লিখতে পারি, সমান লিখতে পারি। এবং এবং এই যে ও ই সমান সমান কি বলতো ও এফ, এটা সমান হওয়ার কারণ কি প্রশ্নে আমাদের বলে দিছে, সো আমরা এটা ধরে নিছি। তো এটা আমাদের এটা ধরে নেওয়া, তো এই যে ধরে নেওয়া আমরা লিখে দিলাম। এই বলতো ও এ কি ছিল, অতিভুজ ছিল না? ও এ কি ছিল, অতিভুজ ছিল। ও সি কি ছিল, অতিভুজ ছিল। যেহেতু এই যে ও ই এ সমকোণ ছিল এবং সমকোণ দুইটা সমান ছিল, তাহলে এই যে আমরা ও এ একটা অতিভুজ পাইছি, ও সিও কি অতিভুজ পাইছি। তাহলে এই যে ও এ ই সমকোণী ত্রিভুজ এবং হচ্ছে অতিভুজ আর যে কোনো একটা বাহু, যেমন এই যে ও ই বাহু এবং ও এফ বাহু, তাহলে অতিভুজ আর যে কোনো একটা বাহু সমান হয়ে গেলে তোর ওই সমকোণী ত্রিভুজটা কি হয়ে যায় বলো তো, সর্বসম হয়ে যায় না? তো তুমি চাইলে এখানে লিখেও দিতে পারো যে অতিভুজ, এই যে অতিভুজ, এখানে অতিভুজ লিখে দিতে পারো, এই যে অতিভুজ ও এ সমান সমান হচ্ছে অতিভুজ ও সি। তো এখানে একটু ফাঁকা করে বা চাইলে এখানে আমি আর একটু লিখে দিই, না লিখলেও কোনো সমস্যা নেই, তাও একটুখানি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম যে অতিভুজ ও এ আর অতিভুজ ও সি এই দুইটা সমান। আর ওই আর ও এফ আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমরা ধরে নিছি যে ওই আর ও এফ সমান। তাহলে আমরা বলতে পারতেছি যে একটা সমকোণী ত্রিভুজ যেহেতু ও এ ই এবং ও এফ সি, তাহলে হচ্ছে আমরা এখানে ও এ ই এবং ও এফ সি কে তাহলে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও এফ সি, ত্রিভুজ ও এফ সি। আর হচ্ছে ওই এ সর্বসম, কারণ কি, কারণ কি সমকোণী ত্রিভুজের, আচ্ছা সমকোণী ত্রিভুজের কি সমান বলতো, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা, তাই না? সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। তো অতিভুজ বাহু সর্বসমতা হওয়ার কারণেই এখানে আমাদের এই যে এই দুইটা কোণ কি বলতো সমান। তাহলে এই যে তোমাদের এখানে ত্রিভুজ ও ই এ এবং হচ্ছে ও এ ই এবং হচ্ছে ত্রিভুজ ও এফ সি, এই যে ও এ ই এবং ত্রিভুজ ও এফ সি, এই দুইটা সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু সর্বসমতার কারণে আমরা বলতে পারি যে এই দুইটা আমাদের কি বলতো সমান। ওকে, ভালো কথা। এখন এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি না যে এই ত্রিভুজের যা আছে সব সমান। এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি বলো, এই ত্রিভুজের বাকি যা আছে সবই সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না এই আর সি এফ সমান। সুতরাং আমরা এখান থেকে এই যে সর্বসমতা থেকে আমরা বলতে পারি যে এ ই সমান সমান হচ্ছে কি বলতো সি এফ, এই দুইটাকে আমরা সমান বলতে পারি। তো এখন আমাদের ওই নিচে জায়গা নাই, তোমরা কিন্তু এগুলো সব নিচে নিচে লিখবা আর চিত্রটাকে খাতার একদম উপরে লিখবা, চিত্রটা খাতার উপরে আর বাকি যা আছে সবকিছু নিচে নিচে। ওকে, তাহলে এ ই সমান সমান সি এফ, তো আমার নিচে জায়গা নেই দেখে আমি এই পাশে চলে আসছি। তাহলে এ ই সমান সমান যদি সি এফ হয় তাহলে এ ই কি বলতো, এ বি এর মধ্যবিন্দু না? এই যে এ ই সমান সমান সি এফ, তাহলে এ ই কি এ বি এর মধ্যবিন্দু না? আর সি এফ কি তোমার হচ্ছে এফ কি সি ডি এর মধ্যবিন্দু না? কারণ এটা কিভাবে বুঝলাম, ওই যে একটু আগে ওই যে ব্যাসভিন্ন জ্যায়ের উপর লম্ব ছিল, যে লম্ব দূরত্ব না, লম্ব ছিল, সমকোণ উৎপন্ন হয়েছে, সমকোণ উৎপন্ন হইলে এই বিন্দুটা কিন্তু মধ্যবিন্দু, একদম আমরা উপপাদ্য 17তেও দেখে আসছি, আবার একটু আগেও তোমাদের বুঝাইছি। সুতরাং আমরা বলতে পারি যেহেতু ই এবং এফ এই যে এ বি ও সি ডি এর মধ্যবিন্দু, তাহলে আমরা জাস্ট এই কথাটা যদি এখানে লিখে নিই একটু, যেহেতু আমাদের এখানে ই এবং এফ এ বি ও না, এখানে এবং দিছি তো এখানে এবংই দেই, এবং সিডি এর মধ্যবিন্দু তাহলে যেহেতু ই এবং এফ এ বি এবং সিডি এর মধ্যবিন্দু, তো সুতরাং আমরা এখানে কি করতে পারি বলতো, সুতরাং আমরা বলতে পারি যে এই যে এ ই এটা কি এ বি এর অর্ধেক হবে না? এ ই এটা কি এ বি এর অর্ধেক হবে না? তাহলে এ ই সমান সমান আমরা কি বলতে পারি বলতো, এ ই সমান সমান হাফ অফ এ বি।
এ ই সমান সমান হবে হাফ অফ এ বি। আর এই যে সি এফ, এটা কি সিডি এর মধ্যবিন্দু হবে না, কারণ এফ তো এর মধ্যবিন্দু। তাহলে এই যে এখানে আমরা কি লিখতে পারি বলতো, সি এফটা হচ্ছে আমাদের কি বলতো, হাফ অফ সিডি। ওকে, তাহলে এই সমান সমান হাফ অফ এ বি, সি এফ সমান সমান হচ্ছে আমাদের হাফ অফ সিডি। ওকে, এখন এখান থেকে জাস্ট আমরা কি লিখতে পারি, এ ই সমান সমান সি এফ ছিল একটু আগে আমাদের, তাই না? এ ই আর সি এফ যেহেতু সমান, এই যে এখান থেকে মাত্র প্রুফ করলাম, সুতরাং আমরা লিখতে পারি যে হাফ অফ এ বি, তাহলে হাফ অফ এ বি, কারণ এই সমান সমান একটু আগে কি দেখলাম, হাফ অফ এ বি সমান সমান সি এফ সমান সমান একটু আগে কি দেখলাম, হাফ অফ সিডি। তাহলে হাফ অফ এ বি হাফ অফ সিডি সমান, তাহলে হাফ অফ দুই সাইড থেকে যদি কেটে দেই, তাহলে এ বি সমান সমান হচ্ছে কি বলতো, সিডি। তাহলে এ বি আর সিডি কে আমরা প্রমাণ করে দিলাম। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, সুতরাং কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সমান, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সমান, সমদূরবর্তী জ্যা সমান। ওকে, কত সুন্দর কথা, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সমান। এখন আমি তোমাদের আবার একটু রিভিউ করে দেই, কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এটা দেখাইতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা বৃত্তের কেন্দ্র নিলাম, বৃত্তের কেন্দ্র থেকে দুইটা সমান দূরত্ব নিলাম, ওই এবং ও এফ, এবং সেইখান বরাবর একটা তোমার হচ্ছে জ্যা আঁকলাম। তো আমরা জানি যদি বৃত্তের কেন্দ্র বরাবর থেকে কেন্দ্র থেকে দূরত্ব যদি মধ্যবর্তী দূরত্ব যে লম্ব হয়, সেই লম্বটা যদি কোনো জ্যা অঙ্কন করা হয় সেটাকে সমদ্বিখণ্ডিত করে এবং সেখানে একটা সমকোণ উৎপন্ন করো। সো দুই সাইডে দুইটা সমকোণ উৎপন্ন করলো। তো আমরা জাস্ট এ বি এবং সিডি যে আঁকার পরে এই জিনিসটা কনফার্ম হইলাম। এরপরে হচ্ছে আমাদের কাজ অঙ্কন, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের থ্রুতে, তাহলে ত্রিভুজটা কমপ্লিট করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা কি, ও এ এবং ও সি কে আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে ও এ আর ও সি যোগ করি। তারপরে প্রমাণ করতে গিয়ে আমরা যেহেতু একটু আগেই দেখলাম যে আমি যেহেতু ও ই হচ্ছে সমদূরবর্তী ছিল, ওই লম্ব দূরত্ব ছিল এবং এ বি হচ্ছে আমাদের জ্যা ছিল, তাহলে ও ই আর এ বি এর উপর কি লম্ব, এবং ও এফ হচ্ছে সিডি এর উপর লম্ব। তার মানে আমরা বুঝতেই পারলাম যে যেহেতু এই দুইটার উপর লম্ব, তাহলে ও ই এ এবং ও এফ সি এটা যেহেতু এক দুইটা লম্ব সমকোণ এবং সমকোণ দুইটা সমান, তাহলে এই যে এই দুইটা ও ই এবং ও ই এ এবং ও এফ সি এই দুইটা যে কোণ আছে সেই দুইটা কোণও সমান, আর এদের পরিমাণ হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা বলতে পারলাম যে ও ই এ এবং ও এফ সি, ও ই এ এবং ও এফ সি যে ত্রিভুজ আছে, সেই ত্রিভুজ দুইটা কি বলতো, সমকোণ। এখন আমাদের এই যে এখন আমরা প্রমাণে যাই, প্রমাণে যাওয়ার জন্য আমরা বললাম যে তাহলে ও এ ই এবং হচ্ছে ও এ ই এবং ও সি এফ এই যে সমকোণী ত্রিভুজ দুইটাকে নিলাম, এই যে এই ও এ ই এবং হচ্ছে ও এফ সি বা ওসিএফ যেটাই নাও, এটা নেওয়ার উপর কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা নিতে পারো। তো ওএফসি সমকোণী ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, ও এ ই এবং ও এফ সি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা দেখতেছি যে ও এ এবং ও সি দুইটাই হচ্ছে বৃত্তের অতিভুজ। তাহলে অতিভুজ ও এ সমান সমান অতিভুজ কি, ও সি। এই যে অতিভুজ ও এ সমান সমান হচ্ছে অতিভুজ ও সি, এবং হচ্ছে ও ই সমান সমান ও এফ। আমাদের প্রশ্নেই বলে দিচ্ছে যে এই যে দুইটা কি সমদূরবর্তী, তাহলে ও ই সমান সমান ও এফ। এখন অতিভুজ বাহু সর্বসমতা হয়ে গেল না, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা হয়ে গেল, মানে একটা অতিভুজ আর একটা বাহু কি সমান, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা যেহেতু অতিভুজ বাহু সর্বসমতা হয়ে গেছে, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে আমরা লিখলাম ও এ ই সর্বসম হচ্ছে ও এফ সি। তাহলে অতিভুজ আর বাহু সর্বসমতার কারণে এই ত্রিভুজ দুইটা ও এ ই এবং ও সি এফ ত্রিভুজ দুইটাও কি হয়ে গেছে বলতো, সর্বসম হয়ে গেছে। সর্বসম হয়ে যাওয়ার কারণে এখান থেকে আমরা জাস্ট এ ই আর সি এফ কে কি বলতে পারি ভাই, ইকুয়াল বলতে পারি। ভালো কথা, এ ই আর সি এফ কে ইকুয়াল ধরলাম, তো এ ই আর সি এফ ইকুয়াল হয়ে গেল যেহেতু সর্বসম। তাহলে আমরা যা ইচ্ছা সেটাকে ইকুয়াল ধরতে পারি, আমরা এ ই কেও ইকুয়াল ধরতে পারি, আমরা কোণগুলাকেও সমান বানিয়ে ফেলতে পারি, আমরা মানে সবগুলা কোণও সমান হয়ে যাবে, সবগুলা বাহুও সমান হয়ে যাবে। তো এটাই হচ্ছে সর্বসমতার মেইন পারপাস, মানে তুমি যদি সর্বসম দেখায় দিতে পারো তাহলে যে কোনো দুইটাকে তুমি সমান লিখে ফেলতে পারবা। তো সর্বসম দেখায় আমি এ ই আর সি এফ কে সমান দেখাইলাম, তাহলে এ ই আর সি এফ আমাদের সমান হয়ে গেল। তাহলে যেহেতু এই যে এ ই আর সি এফ আমাদের সমান হয়ে গিয়েছে, তো এখন আমরা যেহেতু দেখতেছি যে এই যে একটু আগে আমরা অঙ্কন থেকেই দেখছি যে ই এ বি এর মধ্যবিন্দু এবং এফ সিডি এর মধ্যবিন্দু, তো আমরা এটাই লিখলাম যেহেতু ই এবং এফ এ বি এবং সিডি এর মধ্যবিন্দু, সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ ই সমান সমান আমরা কি লিখতে পারি বলতো, এই যে এ ই কি এ বি এর অর্ধেক না, তাহলে এ বি পুরাটা, তাহলে ই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এ ই এর অর্ধেক হচ্ছে এ বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম এ ই এর অর্ধেক হচ্ছে
হাফ অফ এবি, মানে এই সমান সমান হাফ অফ এবি, আর সিডি এর অর্ধেক কি, হাফ অফ সিএফ। সিএফ ইকুয়াল টু আমরা আবার কি লিখতে পারি, হাফ অফ সিডি। একটু আগে আমরা প্রমাণ করে আসলাম যে এই আর সিএফ সমান, তাহলে এই আর সিএফ যদি সমান হয় তাহলে হাফ অফ এবি আর হাফ অফ সিডিও কি সমান, হাফ অফ হাফ কাটা যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে এফ এবি সমান সমান কি সিডি। তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী যে পরস্পর কি বলো সমান, তাহলে এইটা আমাদের কি হয়ে গেল, প্রুভ হয়ে গেল। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এখন টেস্ট পেপার সলভিং ক্লাস, আমার ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে, টেস্ট পেপার সলভিং ক্লাসে আমি তোমাকে মাস্ট বলবো যে 500 টাকা এখন কোনো বিষয়ই না ভাই, তুমি জাস্ট এই কোর্সটাতে এনরোল করে ফেলো। আচ্ছা, এই কোর্সটা আমি ফ্রি দিতে পারতাম, বাট ফ্রি দিলাম না, কারণ আমার হচ্ছে সময়ের তো একটা মূল্য আছে। সো আমার একটা হাত খরচের বিষয় আছে। সো খুবই ন্যূনতম একটা অ্যামাউন্টে তোমাদের দিলাম। আর তোমাদের যে ওয়েবসাইটটা বানানো হয়েছে, প্লাস হচ্ছে তোমাদের যে জুমে ক্লাস নেওয়া হবে, জুমের সাবস্ক্রিপশন, এটাতে প্রায় কিন্তু অনেক টাকা। তো তোমরা যদি দেখা যায় যে 200-250 স্টুডেন্টও এই কোর্সটাতে আমার এনরোল করো, তারপরেও তোমাদের ওয়েবসাইট বানানোতে যে আমি খরচ করেছি সেই খরচটা আমার কিন্তু উঠবে না। তো তারপরেও আমি তোমাদের একদম সীমিত মূল্যে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমার ক্লাসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমাদের একটা ক্র্যাশ কোর্স টেস্ট পেপার সলভিং কোর্স লঞ্চ করেছি। সো এটা আমাদের ফার্স্ট অনলাইন কোর্স, অলরেডি 6 জন এনরোল করেছে। তো যারা নিয়মিত ক্লাস করো, এটা আসলে 500 টাকা কোনো ব্যাপারই না। তারপরে আবার ধরো হচ্ছে যে টেস্ট পেপার, তো তোমার এই টেস্ট পেপার সলভিং ক্লাসটা করলে তুমি আমার ওই টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি হইলে দেখা যাবে 25 সালে তোমার টেস্ট পেপারগুলো না কিনলেও চলবে, যদি তোমার কাছে 24 সালে টেস্ট পেপার থাকে। তো টেস্ট পেপার কিনতে গিয়েই তো তোমার দেখা যাবে যে 2500-3000 টাকা খরচ হবে, সেই টাকাটাও বেঁচে যায়, টেস্ট পেপারটা ফ্রি পেয়ে যাচ্ছ, ক্লাসগুলোও পেয়ে যাচ্ছ। তো আমি মনে করি যারা আমার নিয়মিত ক্লাস করো, তোমরা আসলে এই পেইড কোর্সটাতে অবশ্যই তোমাদের জয়েন করা উচিত। তো যারা যারা এখনো জয়েন করো নাই, তোমরা দ্রুত এই কোর্সটাতে কিন্তু জয়েন হয়ে যাও। কিভাবে জয়েন হবা, তো সেইটার যে ভিডিওটা আছে একটুখানি দেখে নাও। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবে। এই কোর্সটি করার জন্য তোমরা তোমাদের ফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ট্যাবলেট, যেই ডিভাইসে থাকুক সেটা দিয়ে তোমাদের একটা ব্রাউজার হইতে পারে, সেটা ক্রোম ব্রাউজার, অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে গিয়ে একটা ট্যাব নিয়ে তোমরা যা সার্চ বারে গিয়ে লিখবা হচ্ছে academicclasses.com, academicclasses.com, এই যে দেখতে পাচ্ছ academicclasses.com, academicclasses.com, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা। সো এখান থেকে জাস্ট এখানে ঢোকার পরেই এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস, এই প্রিমিয়াম লাইভ ক্লাসে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ অলরেডি এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স অলরেডি 5 জন এনরোল করে ফেলেছে। মাত্র অফার চলতেছে, তোমার এই 500 টাকা এই কোর্সটি কিনতে পারবা। এই কোর্সের মধ্যে কি কি পাবা একটুখানি শর্টকাটে তোমাকে যদি আমি দেখায় দেই, এই কোর্সে এখানে আসলেই তুমি জাস্ট এই যে এই ভিডিওটাতে ক্লিক করলেই তুমি কিভাবে কোর্সটি কিনতে হবে এবং কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত সবকিছু কিন্তু এই যে এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এই ভিডিওটাতে তুমি কিভাবে কোর্স কিনবা, ফোন দিয়ে ব্যবহার করে, পিসি দিয়ে তুমি কিভাবে কোর্স কিনবা, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা এই ভিডিওটাতে। আর এখানে এই যে বিষয়, বৈশিষ্ট্য, এই যে বিষয় কি, জাস্ট পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, এখানে জাস্ট আমরা 3 মাসের কোর্সে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করবো। আর এটা এখনো কিন্তু কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয় নাই, কারণ লাইভ ক্লাস হবে। যখনই লাইভ ক্লাস হবে তখনই এখানে তোমার এই ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করা হবে। আর হচ্ছে যখনই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে এইখানে এসে কিন্তু রেকর্ডিং পেয়ে যাবা, যারা যারা এনরোল করবা তারা তারা দেখে ফেলতে পারবা। তো অ্যাড টু কার্টে ক্লিক করে তোমাকে এখানে কি কি করতে হবে, এই ভিডিওটা দেখলেই তোমাকে কি কি করতে হবে সেটা তুমি বুঝে যাবা এই ভিডিওটা দেখার মাধ্যমে।